নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকের দিনে অবশ্যই এই বিশেষ দিনে আমরা আবারও আজকাল পরশু অনুষ্ঠান নিয়ে চলে এলাম আর সঙ্গে নিয়ে এলাম অবশ্যই কৌশিক ডি কাশ্যপকে। অনেক অনেক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। এবং অবশ্যই সেই মহান বাঙালি বলবো না ভারতীয় বলবো আমি জানি না, নেতাজির চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে ১২৭তম জন্মজয়ন্তী সেই বীর বাঙালির, যার ভাবনা চিন্তা ২৩শে জানুয়ারি মালা দেওয়া আর বাড়ির ছাদে একটা জাতীয় পতাকা উত্তোলন করেই আমরা সাধারণভাবে সীমাবদ্ধ রাখি এবং ছুটির আমেজে দিনটাকে কাটিয়ে মহান নেতাজি ভক্ত আমরা হয়ে পড়ি। বাঙালি নেতাজি, ভারতীয় নেতাজি, ভারতের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে পরাধীন ভারতকে স্বাধীন ভারতে উন্নীত করার পথে নেতাজির সংগ্রাম, সেটাকে আমরা কতটা দৈনন্দিন জীবনচর্চায় আনি, আমিও আপনাদের মতো, সেটা মাঝে মধ্যে আমার মনে একটা ভাবের উদ্রেক করে। ২৩শে জানুয়ারিটা যখন আসে তার কিছুদিন আগের থেকে ওই ভাবটা চলে, ৭-১০ দিনের ওই ভাবে আমরা ভাবতাড়িত হই, তারপরে আবার দৈনন্দিন জীবনচর্চায় পরের বছরের জন্য তাকে তুলে দিই। হ্যাঁ, মোটামুটি সেরকমই আর কি। তার কারণ হচ্ছে যে মহান মানুষদের জন্ম জয়ন্তী পালন করে তাদের স্মরণ করার প্রয়োজনীয়তা তো আছেই, সেটা আমরা করব, কিন্তু তাদের জীবন দর্শনটা কতটা আমরা গ্রহণ করতে পারছি, আদৌ করার চেষ্টা করছি কিনা, এটা একটা সবথেকে বৃহৎ প্রশ্ন। খালি মূর্তিতে কিংবা ছবিতে মালা দেওয়ার দৌড়াদৌড়ি বর্তমান নেতাদের জিটাকে লাগালাম না, বড় বাজে শোনাবে বলে নেতাদের পেছনে জিটাকে লাগালাম না, তাহলে আমরা প্রকৃত নেতাজি, যাকে অ্যাকচুয়াল লিডার বলে মনে করি, লিডার অফ দ্য লিডার্স বলা যায়, তাকে অসম্মান করা হবে। সেই জন্য আধুনিক যুগে নেতাদের দৌড়ঝাঁপ, তাদের মাল্যদান, তাদের বিষম বক্তৃতা, সেটা শুনেই সারাদিন মোটামুটি আমাদের কেটে যায়। প্রত্যেকটা ২৩শে জানুয়ারির মতো ২০২৪-এর ২৩শে জানুয়ারিও একই রকম কাটবে বা কাটছে। মূল বিষয়টা হচ্ছে যে নেতাজির ভাবধারা, আদর্শ ঠিক ভুলের চর্চায় আজ অবধি ভারতবাসীর একটা জায়গায় পৌঁছাতে পারলেন না, নাকি ভারতবাসী পৌঁছানোর চেষ্টাই করছে না, বা ইচ্ছাকৃতভাবে এই চেষ্টাটা করা হয় না কি না, সেটা আমার মতো অতি অল্প শিক্ষিত মানুষের বোধগম্যের বাইরে। নেতাজি যে পন্থাটা ধরে ভারতবর্ষকে স্বাধীন করার পথে তার গৃহত্যাগ এবং দেশত্যাগ করেছিলেন, সেই পন্থা যদি সত্যি ঠিক পন্থা না হয়ে থাকে, আমার একটা খুব ক্ষুদ্র সাধারণ মানুষ হিসাবে একটা প্রশ্ন মাঝে মধ্যেই আমার মনের গহ্বরে উঁকি মারে। ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এবং ভারতবর্ষের গরিমা, সেটা পরাধীন ভারত হোক আর স্বাধীন ভারত হোক, বা পরাধীনতার আগের ভারতবর্ষই হোক, আমরা কোনোদিন কাউকে সাধারণভাবে আঘাত করার চেষ্টা করি না, তার সার্বভৌমত্বকে কেড়ে নেওয়ার চেষ্টা করিনি এবং করবো না, আজও করছে না ভারতবর্ষ, আগামী ভবিষ্যতেও করবে না এই আশা রাখি, কারণ ভারতবর্ষের কৃষ্টি এবং সংস্কৃতি এটা। কিন্তু
নেতাজি যখন সশস্ত্র বিপ্লব এবং তার মাধ্যমেই দেশের পরাধীনতার গ্লানি থেকে দেশবাসীকে মুক্ত করার ডাক দিয়েছিলেন এবং স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখিয়েছিলেন এবং ভারতের কিছু অংশকে প্রকৃতপক্ষে স্বাধীনতা দিয়েছিলেন, সেই পন্থাটা যদি খারাপই হয় তাহলে একটু অন্য আঙ্গিকে যাচ্ছি, 2 লাইনের জন্য আমাকে মার্জনা করবেন আজকের দিনে যাচ্ছি বলে। সেটা হচ্ছে গতকাল আমাদের অযোধ্যায় শ্রীরামচন্দ্রের বলা যায় পুনর্জন্ম হলো, অর্থাৎ রামচন্দ্র তার নিজ জন্মভূমে আবার প্রতিষ্ঠাপ্রাপ্ত হলেন। ভেরি গুড। রামচন্দ্র আমাদের কাছে দেবতা, দেবতাদের মূল যে কর্ম, আমাদের ধর্মশাস্ত্র মতে শুধু না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ধর্মশাস্ত্র আছে মূলত আধ্যাত্মশাস্ত্র, দেবতাদের মূল কর্মটা কি? যে সকলকে কৃপা করা এবং ক্ষমা করা। তাহলে নেতাজি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতের পরাধীনতাকে ধুয়ে মুছে সাফ করে স্বাধীন ভারতে ভারতবাসীকে প্রতিষ্ঠা পাওয়ানোর জন্য যে লড়াইটা নেতাজি করেছিলেন, সেটাকে যদি মনে হয় সেটা ঠিক ছিল না, তাহলে গতকাল প্রভু শ্রীরামচন্দ্রের যে অযোধ্যায় নিজ জন্মভূমি প্রতিষ্ঠা হলো, যখন শ্রীরামচন্দ্র সমগ্র বানর সেনাকে সঙ্গে নিয়ে লঙ্কায় রাবণের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন, কারণ তার পরম সহধর্মিণী সীতাকে উদ্ধারের জন্য, সেই সময় দাঁড়িয়ে যখন রাম মানে শ্রীরামচন্দ্র যখন করজোড়ে সমুদ্রের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন যে আপনি আপনার জলটাকে সংকুচিত করুন যাতে আমার এই বানর সেনা আপনার ওপর দিয়ে একটা সেতু বন্ধন করতে পারে, যাতে আমরা আমাদের ভূমি থেকে লঙ্কা ভূমিতে যেতে পারি। কিন্তু দীর্ঘকালীন করজোড়ে নমন করার পরেও সমুদ্রদেব কিন্তু সেই কথায় কর্ণপাত করেননি। ছোটদের রামায়ণ ছোটবেলায় আপনি আমি পড়েছিলাম, নিশ্চয়ই সকলের মনে পড়ছে, তাই না? তখন প্রয়োজনের তাগিদ অনুভব করে শ্রীরামচন্দ্র, যিনি কিনা ওই সমুদ্রেরও সৃষ্টিকর্তা, তিনি কিন্তু পারতেন তার ক্ষমতাকে আগেই প্রয়োগ করে ওই সমুদ্রকে মাঠের মতো তৈরি করে দিতে, কিন্তু তিনি তা করেননি। তিনি কিন্তু সৃষ্টিকর্তা। তিনি যেহেতু যাকে সৃষ্টি করেছেন তার কাছেই করজোড়ে নিবেদন করেছিলেন যে সেই সমুদ্র তার ক্ষমতাকে সংকুচিত করুন, যাতে রামচন্দ্র এবং তার সহযোগীরা তার উপরে সেতুবন্ধন করে নল এবং নীলের সাহায্যে শ্রীলঙ্কায় পৌঁছাতে পারেন। যখন সমুদ্রদেব তার কথা শুনছিলেন না, তার অপার নিবেদন সত্ত্বেও সমুদ্রদেব যখন তার স্বমহিমায় বিরাজমান হয়েছিলেন, আলটিমেট শ্রীরামচন্দ্র কী করেছিলেন? লক্ষ্মণকে বলেছিলেন আলটিমেট বাণ দিতে, যাতে এবং সেই বাণ তার কোডান্ডা ধনুষে লাগিয়ে সমুদ্রের দিকে তাক করেছিলেন, নিক্ষেপ করে সমুদ্রকে শুকিয়ে দেবেন বলে। তারই দ্বারা সৃষ্ট কিন্তু সমুদ্র, সেই জন্য তার দ্বারা সৃষ্ট হলেও তিনি আগে কিন্তু সৃষ্টিকর্তার যে অহমিকা সেটা কিন্তু প্রদর্শন করতে চাননি। তার দ্বারা সৃষ্ট ছিল, কিন্তু তিনি নিবেদন করেছিলেন তাকে যে তোমার এত প্রচুর জলরাশি, এত প্রচুর ক্ষমতা, তুমি আমার প্রয়োজনে একটু তাকে সংকুচিত করো। কিন্তু সমুদ্রদেব তিনি কোথা থেকে এসছেন, কার দ্বারা সৃষ্টি, সেটাকে মান্যতা না দিয়ে
তিনি স্বমহিমায় বিরাজ করছিলেন। সেইটাতে কিন্তু শ্রীরামচন্দ্র আলটিমেট ক্রোধিত হয়ে সমুদ্রের দিকে তীর নিক্ষেপ করার জন্য লক্ষ্মণদেবের থেকে, তার ভ্রাতা লক্ষ্মণদেবের থেকে তুষ থেকে তীর বার করার কথা বলেছিলেন। এবং যখনই তিনি ধনুকে সেই তীরটা নিয়ে সমুদ্রের দিকে নিক্ষেপ করার মুহূর্তে সমুদ্র থেকে সমুদ্রদেব উঠে হাত জোড় করে রামচন্দ্রের কাছে ক্ষমা প্রদর্শন করেন এবং তার জলস্তর কমিয়ে ফেলেন। এবার প্রশ্ন হচ্ছেন, শ্রীরামচন্দ্র তো দেবতা ছিলেন, তিনি সৃষ্টিকর্তা, আপনার আমার থেকে সেই সমুদ্রের তুমুল জলরাশি সকলেরই সৃষ্টিকর্তা তিনি পারতেন সেটাকে ফুসমন্তর দিয়ে ম্যাজিক করে দিতে, সমুদ্রের জলরাশি করেননি। তার কারণ, সৃষ্টিকর্তা যদি নিজের সৃষ্টিকেই নিজের প্রয়োজনে যখন খুশি যা খুশি করেন, তাহলে সৃষ্টির কোনো মানে থাকে না। সেই জন্য রামচন্দ্র এটা করেননি। কিন্তু যখন সমুদ্রদেব তার অনুনয় বিনয় কাতর নিবেদন কর্ণপাত করছেন না, তখন কিন্তু তিনি ক্রোধিত হয়েছিলেন এবং বাণ নিক্ষেপ করার দিকে গিয়েছিলেন। সেই সময় ভয়ে কাতর হয়ে সমুদ্রদেব রামচন্দ্রের অনুনয় বিনয়টাকে মান্যতা দেন। রামচন্দ্র কেন বাণটা তুলেছিলেন? তার কারণ, তিনি যে কর্মে লঙ্কায় যেতে চাইছেন, রাবণকে ধ্বংস করে লঙ্কাপুরীকে দখল করার জন্য যেতে চাইছিলেন না বা যাচ্ছিলেন না। তিনি যাচ্ছিলেন মহান কর্ম, তার সহধর্মিণীকে উদ্ধার করার জন্য, যে কাজে তিনি অবিচল নিশ্চল। সেইখানে সমুদ্রদেব যখন বাধা হয়ে দাঁড়িয়েছেন, তার দ্বারা সৃষ্টই সমুদ্রদেব, তখন তিনি কিন্তু বাণ হাতে তুলে নিতেও কুণ্ঠাবোধ করেননি। তার কারণ, তার লক্ষ্যটা হচ্ছে সঠিক, সৎ, যথাযথ স্বামী ধর্ম পালন। তা রামচন্দ্র দেবতা হয়ে সঠিক ধর্মচারণার জন্য তার দ্বারা সৃষ্ট সমুদ্রদেবের দিকে যদি তীর নিক্ষেপ করার জন্য উদ্যত হলে সেটা ধর্ম হয়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস শত সহস্র কোটি ভারতবাসীর জন্য বৈদেশিক শক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে তাদের একত্রিত করে তাদের থেকে সহায়তা লাভ করে ঘর ছেড়ে, রাজ্য ছেড়ে, দেশ থেকে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়ে ভারতবর্ষে তদানীন্তন ব্রিটিশ সাম্রাজ্যের বর্ডার ধরে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যদি বাণ হাতে তুলে নিয়ে থাকেন, সেই সশস্ত্র বিপ্লব কি করে নেগেটিভ হয়, এটা আজ অবধি আমার এই প্রায় 50 ছুঁই বছরে আমার আজ অবধি না মাথায় ঢোকেনি। এটা একটু ধর্ম মানেন কিংবা ধর্ম বলে কিছু নেই মানেন না, অর্থাৎ আস্তিক এবং নাস্তিক, বিজ্ঞান বিদ্যাবুদ্ধি সম্পন্ন বা আবেগ বিদ্যাবুদ্ধি সম্পন্ন সকল মানুষের কাছেই। তাই নেতাজির জন্মতিথিতে আমার এই প্রশ্নটাই তুলে দিতে খুব ইচ্ছা করলো বলে আপনাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম। আর যেহেতু ভারতবর্ষের প্রকৃত কৃষ্টি সংস্কৃতির কি রূপরেখা, সেই কৃষ্টি সংস্কৃতির প্রকৃত যেখান থেকে ভারতবর্ষ কীরকম ছিল, কীরকম হওয়া উচিত এবং সারা জীবন কীরকম চলবে, সেইটা যে আখ্যান থেকে আমরা ভারতবাসীরা পাই, তার নামই রামায়ণ এবং তার মূল চরিত্রটাই মহর্ষি বাল্মীকি এমনভাবে তার অনুভূতি দিয়ে, ভাবনা দিয়ে, তার দর্শন দিয়ে, আমরা যদি ভাবি রাম ছিল না, অযোধ্যা ছিল না, নাই ভাবতে পারি, আমার কৌশিক ডিকাশ্যপের তাতে কিচ্ছু যায় আসে না। আবার যারা আমরা মানি না অযোধ্যা ছিল, শ্রীরামচন্দ্র ছিলেন দশরথের পুত্র, সূর্যবংশীয় ক্ষত্রিয়, যিনি পরমেশ্বরের অবতার, তারাও সেটাকেই মান্যতা দিতে পারেন। অর্থাৎ যারা মানেন রামকে, যারা মানেন না, যা খুশি হোক। কিন্তু মহর্ষি বাল্মীকির রচিত এই যে অযোধ্যা এবং অযোধ্যার সূর্যবংশীয় ক্ষত্রিয় দশরথের
সন্তান শ্রী রামচন্দ্র, এই যে চরিত্রটি মহর্ষি বাল্মীকি রচনা করেছিলেন, এমন একটি চরিত্র, এমন একটি দর্শন ওই চরিত্রর মাধ্যমে বাল্মীকি সমগ্র রামায়ণব্যাপী ফুটিয়ে তুলেছেন, যে দর্শনের সমকক্ষ কোনো প্রতিভূ, মানে সেই দর্শনকে প্র্যাকটিক্যালি রিফ্লেক্ট করে মানব জীবনে। কারণ শ্রীরামচন্দ্র মানুষ রূপেই দেখিয়েছেন বাল্মীকি, মহারাজা শ্রীরামচন্দ্র মহারাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রূপেই দেখিয়েছেন, মানব রূপেই দেখিয়েছেন। সেই রূপী কোনো মানব যার চরিত্র সামগ্রিকভাবে প্রকৃত দর্শনটাকে বজায় রেখে সমাজ জীবন, সমাজ চেতনা, মানব জীবনকে তার ব্যক্তি এবং সামাজিক ক্ষেত্রে সামগ্রিকভাবে প্রতিফলিত করে। আমার জানা নেই সারা বিশ্ব সংসারে যে কোনো ধর্মের, যে কোনো ধর্মগ্রন্থ, যে কোনো বই, যে কোনো কল্পবিজ্ঞানে এরকম কোনো চরিত্র আজ অবধি আছে কি না। সুতরাং রাম ছিল না অযোধ্যা ছিল, না রামচন্দ্র ছিল না অযোধ্যাও ছিল না, থাক না ওই বিতর্ক। একটু প্রকৃত ভাবটাকে আমরা বোধহয় যদি সঙ্গে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে রামচন্দ্র সম্পর্কে মহর্ষি বাল্মীকি যা বলে গেছেন, লিখে গেছেন, তার প্রকৃত যথার্থতাটা কোথায়। সেইটাকে, যেহেতু গতকালই ছিল তার জন্মভূমে তার পুনরায় প্রতিষ্ঠা, এবং আজকেই আমাদের বীর বাঙালি মহান নেতাজির জন্মদিন, সেই জন্য রামচন্দ্রের ক্রোধিত অবস্থা, তার সঙ্গে নেতাজি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতের পরাধীনতার থেকে ভারতবাসীকে মুক্ত করার ইচ্ছাটা একটু পাশাপাশি রাখার চেষ্টা করলাম। এটা নিয়ে আবার দয়া করে কেউ রামচন্দ্র মানেই ধর্ম, রামচন্দ্র মানেই বিশেষ কোনো পন্থা, আর নেতাজি সাধারণভাবে তদানীন্তন কংগ্রেসীদের যে ওয়ার্কিং কমিটি ছিল, নেতাজি ছিলেন অবশ্যই বামপন্থী ভাবধারার মানুষ। এবং যারা অনেকে কংগ্রেসী আছেন তারাও জানেন কি না আমি জানি না, জওহরলাল নেহেরু কিন্তু নেতাজির সঙ্গে সেই বামপন্থারই শরিক ছিলেন তদানীন্তন কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে। সুতরাং এটাকে কোনো বিশেষত ডানপন্থা, বামপন্থা, ধার্মিক অধার্মিকের বেড়ার জালে দয়া করে জড়াবেন না কেউ, প্লিজ। আমি ব্যাপারটা দর্শনের অর্থে নেতাজি সশস্ত্র বিপ্লবের সপক্ষে, শুধু বাঙালি হিসেবে না, গর্বিত ভারতীয় হিসেবে। আমি গর্বিত ভারতীয়, শ্রীরামচন্দ্র আমার আলটিমেট জীবনযাত্রার অন্যতম সেরা চরিত্র। আমি গর্বিত ভারতীয়, যে পরাধীনতার গ্লানিতে আমার দাদুকে জন্মাতে হয়েছিল, আমার বাবার জন্ম স্বাধীনতার আগে, সুতরাং পরাধীনতার আমলে আমার আগের দুই প্রজন্মের জন্মগ্রহণ হয়েছিল। কিন্তু এই বীর ভারতীয় নেতাজির অনুপ্রেরণা, তার লড়াই এবং তার মতো অজস্র অসংখ্য বাঙালি এবং ভারতীয় বীর সেনানায়কদের জন্যই আমি বা দিদি বা টিভির ও প্রান্তে যারা আছেন, হয়তো 99% মানুষই যারা এখন শ্রোতা বা দর্শক এই অনুষ্ঠানের, সকলেই আমরা এদের জীবনদানের মাধ্যমেই কিন্তু স্বাধীন ভারতবর্ষে জন্মেছি। সুতরাং জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতার মাধ্যমে প্রকৃত দার্শনিক অর্থে জীবনকে বাঁচার যে উপায় এবং দর্শন, সেটার আধার যদি শ্রী রামচন্দ্র হন, স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রকৃতপক্ষে জীবন দর্শনকে যথাযথভাবে যথাযথ লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন হলে তা সশস্ত্র, সেটা নেতাজি এবং তদানীন্তন সময়কার সকল বিপ্লবীগণই সারা ভারতবর্ষের আপনাকে আমাকে দেখিয়েছে। সেই পথটা আমরা কতটা অনুসরণ করছি সেটা ভাবার দরকার আছে। আর নেতাজির সশস্ত্র বিপ্লব যদি অন্যায় হয়, তাহলে ভারতবর্ষের জল, স্থল কিংবা অন্তরিক্ষের কি দরকার লাগে। কালকেই প্রধানমন্ত্রী
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন, সেখানে আকাশের পথে তেজাসের কথাও উঠেছে, সেখানে জলপথে বিক্রান্তের কথাও উঠেছে। আমরা কাউকে আঘাত করব না, কিন্তু নিজের প্রয়োজনে আমরা আমাদের প্রোটেক্টিভ ওয়ালকে, শিল্ডকে অনেক বেশি ক্ষুরোধার করব না, এটা কোথাও লেখা নেই তো। সেটার ফলেই ভারতবর্ষ তাদের সামরিক জায়গাটার বৃদ্ধি করে এবং তাকে সর্বদা সুরক্ষিত রাখার চেষ্টা করে। কারণ এটাই শ্রীরামচন্দ্রের দর্শন। আর সীতামাতাকে রক্ষা করতে গিয়ে সমুদ্র দেবের দিকে, তার সৃষ্ট সমুদ্র দেবের দিকেই ক্রোধিত হয়ে তীর নিক্ষেপ করা যদি শ্রীরামচন্দ্র ঠিক করে থাকেন, তাহলে পরাধীন ভারতবর্ষকে বাঁচানোর জন্য নেতাজির বিদেশি শক্তির হাত ধরে তাদের মাধ্যমে ভারতবর্ষে পেনিট্রেট করে স্বাধীনতার গ্লানি, মানে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে ভারতবর্ষকে স্বাধীন করাটাও 100-100 আমার কাছে। আপনাদের কাছে কি? আপনারা জানেন। কেউ ফোনে থাকলে নিয়ে নিই, অনেক জ্ঞান দিলাম, তার জন্য ক্ষমা করবেন। ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকুনি মনে হলো খালি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এর জন্য ছেলের বিয়ে মেয়ের বিয়েও আপনাদের আটকাবে না, আমার জ্যোতিষ চেম্বারে ভিড়ও বাড়বে না, আমি জানি। কিন্তু কি করব বলুন, একটা মঞ্চ দরকার তো। দিদিরা এমনিতে আমার চেম্বারে বা আমার বাড়িতে যান না যে কৌশিকদা আপনার কি বক্তব্য আছে বলুন। যদি বলার সুযোগ দিতেন, যেটা ওনারা অতি 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 শিক্ষিত বিভিন্ন এপাং ওপাং আধুনিক যুগের নেতৃবর্গকে দেন, বা তথাকথিত বুদ্ধি মাথায় আছে না তাদের হাঁটুতে আছে জানি না, সেই সমস্ত কোড আনকোড বুদ্ধিজীবীদের দেন, আমাকে বা আপনাদের মতো প্রচুর সাধারণ মানুষকে যদি দিতেন, সাধারণভাবে বোধহয় টিভির পর্দায় যখন নিউজ চ্যানেলগুলো চলে বা বিভিন্ন এই ধরনের অনুষ্ঠান চলে, আমার মনে হয় সেটা অনেক বেশি সমৃদ্ধ হতো, তথ্যভিত্তিক হতো, পারস্পরিক আলোচনামূলক হতো, যেটা প্রকৃত সম আলোচনা, প্লাস এবং মাইনাস নিয়ে। আর এমন অবস্থা হয়ে গেছে মূর্খদের কাছে দিদিদের বুম ধরার জন্য, এখন ভারতবাসীর কাছে কিনা আমি জানি না, বাঙালির কাছে সমালোচনা মানে হচ্ছে কেবলমাত্র নেগেটিভ আলোচনা। সেখানে সম শব্দটির অর্থটাকেই আজকে আমরা ভুলে গেছি। সম অর্থে পজিটিভ অ্যান্ড নেগেটিভ কোনো আলোচনাকে যখন এক মঞ্চে বিভিন্ন মানুষের থেকে নির্গত হয়, সেটাকে তুল্যমূল্য বিচার যখন সাধারণ মানুষ বা শত্রুমণ্ডলী করেন, সেটাকে বলে প্রকৃত সম আলোচনা। কিন্তু আমরা আজকে সমালোচনা এই কথাটাকে সন্ধি বিচ্ছেদ করে ভাবি, কেবল আমি দিদিকে গালি দিলে সেটা আমি সমালোচনা করছি দিদির, আর দিদি আমাকে প্রত্যুত্তরে গালি দিলে সেটাই দিদি আমার সমালোচনা করছে। কিন্তু আসল সমালোচনা এটা না, দিদির ভালোটা বলা, দিদির মন্দটা বলা, দ্যাট ইজ কল্ড সম আলোচনা, মিনস সমালোচনা। এটার ফল কেন আমরা ভুলে গেছি এই সন্ধি বিচ্ছেদ? আমি মনে করি সম্পূর্ণ দায় দায়িত্ব বাঙালি টিভি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার। তার কারণ প্রচণ্ড বুদ্ধিজীবী যাদের ভাবা হয়, মস্তিষ্কে বুদ্ধি কত আছে টেস্ট করলে বিজ্ঞানীরা বলতে পারবেন, বুদ্ধিটা নেবে বোধহয় হাঁটুতে চলে এসছে, তাদের ওনারা খুব বেশি জ্ঞানী, দিগ্গজ, বিদগ্ধ বলে মনে করেন। আর যে কোনো ইস্যুতে আলপিন টু এলিফেন্ট একটা বুম নিয়ে পৌঁছে যান, সঙ্গে ফ্ল্যাশের ঝলকানি। এটা ওনাদের দায় দায়িত্ব কিংবা ওনাদের মাইলেজের জন্য বোধহয় প্রয়োজন, আমার জানা নেই ঠিক। কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের কাছে যদি দৌড়ান, প্রিন্ট এবং টেলিমিডিয়ার মানুষেরা প্রচুর প্রচুর যথাযথ তথ্য এবং তথ্য সমৃদ্ধ সম আলোচনা পাওয়া যাবে, যেটাতে আলটিমেট বাঙালি জাতি 127 বছরের নেতাজিকে প্রকৃত প্রণামটা জানাতে পারে। অবশ্যই আজকের হাতে সময় নেই, আপনারা কি করে থাকবে, এত বকবক করলে সময় থাকার কথাও নেই। মার্জনা করবেন, রোজ জ্যোতিষশাস্ত্র থাকবে, রোজ তো মহান বীর সৈনিক নেতাজির জন্মদিবসে অনুষ্ঠান করবে না, সেই জন্য একটু শেয়ার করলাম রামচন্দ্র টু নেতাজি, এই আর কি।